বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে আমাদের রিডিং এর নবম ক্লাস। আহ, আমরা এ যাবৎকালে যে পড়াগুলো কমপ্লিট করেছিলাম, লাইক ফার্স্ট ক্লাস থেকে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম যে আপনারা সবাই ফিলিং দ্য ব্লাঙ্কস গুলো কমপ্লিট করেন, ট্রু ফলস নট গিভেন কমপ্লিট করেন, লিস্ট অফ হেডিংস কমপ্লিট করেন। ভাই, লাইফ ইজেন্ট এ বেড অফ রোজেস, ওকে? জীবনে ভালো কিছু অর্জন করতে চাইলে রাষ্ট্রীয়ভাবে যেমন হচ্ছে বিশাল ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বড় বড় কিছু অর্জন হয়। আহ, এখন তো আমরা মুক্তিযুদ্ধের কথা শুনি। আপনি একটু বাস্তবে চিন্তা করে দেখেন তো যে আসল মুক্তিযুদ্ধের সময় মানুষের কতটা কষ্ট হয়েছে। আমাদের যারা মুক্তিযোদ্ধা, যারা বীর, যারা জীবন দিয়েছেন, তারা দেশের জন্য কতভাবে তারা নির্যাতন, কষ্ট স্বীকার করেছেন। এবং যারা সত্যিকার অর্থেই এই কষ্টগুলো করেন না ভাই, তারা কোনোভাবেই বিনিময়ের আশা করে করেন না। এই যে চিন্তা করেন, এই যে কিছুদিন আগে যে একটা ন্যায়সঙ্গত আন্দোলন হলো, এই আন্দোলনে যারা জীবন দিয়েছে, যারা যারা হচ্ছে মানে রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়েছে যে গুলি করো তাও যাব না, মরে যাব তাও যাব না, এরা কি কোনো কোনো আশায় বা কোনো বিনিময়ের জন্য তারা এরকম করেছে? না, তারা শুধুমাত্র একটা পজিটিভ বা একটা ন্যায়সঙ্গত দাবির জন্য তারা এরকম করেছে। সো একটা সফলতা আপনার জীবনেও এত সহজভাবে ধরা দিবে, ব্যাপারটা এরকম না। আমি কথা বলছি যারা বিগিনার বা যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন। সো অনেক সময় রিডিং পড়তে যে আপনার মাথা হ্যাং হবে, এটাই স্বাভাবিক। কারণ আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকেই আলহামদুলিল্লাহ কোচিংয়ে সংযুক্ত থাকার কারণে আহ, হচ্ছে এই যে আইএলস বা জিআরই জিম্যাট এগুলো সমস্ত বই আমার কেনা ছিল। আর এগুলো নিয়ে আমি তখন থেকে রিসার্চ করতাম। আমি দেখতাম যে বই লিখতে যে আমি আরো এটার হচ্ছে মানে সাক্ষী। বিশেষ করে কোনো কোনো প্যাসেজ থ্রি, কোনো কোনো লিসনিং এর পার্ট থ্রি কিরকম কঠিন হতে পারে যারা বিগিনার তাদের জন্য। কাজেই এইটা আপনার হচ্ছে মাথা হ্যাং হয়ে যেতে পারে, আপনার কষ্ট হতে পারে। কিন্তু আপনি যখন দাঁতে দাঁত দাঁত কামড়ে যেটাকে বলে যে আপনি হচ্ছে সর্বোচ্চ দিয়ে ট্রাই করবেন, তখনই ইনশাল্লাহ সফলতা আসবে। এছাড়া প্রতিদিন প্রতিদিন আপনার সকাল যাচ্ছে, দুপুর যাচ্ছে, সন্ধ্যা যাচ্ছে, এই ফেসবুক, এই ইউটিউব, এই হচ্ছে গল্প গুজব, এই বাইরে ঘুরতে যাওয়া, এই একদিন ফ্যামিলি মেম্বার ঘুরতে যায়, একদিন আপনি ঘুরতে যান, একদিন আপনার বাসায় মেহমান আসে। সো নানান কিছুর কারণে শুধু পিছাইতেই থাকে, পিছাইতে থাকে, পিছাইতে থাকে। এরকম না হয়ে প্রতিদিন ফজরের পর থেকে আপনি পড়া শুরু করেন। এখনকার যুগ জামানায় ফজরের পরে কেউ ডিস্টার্ব দেয় না। ইউনিভার্সিটিতে আমি দেখেছি, ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করছি, ফজরের পর পড়লে কোনো কলও নাই, কোনো মেসেজও নাই, কোনো ধরনের ডিস্টারবেন্সও নাই। কাজে আপনি ফজরের পর ঠান্ডা মাথায় পড়াশোনা করেন। আর মানুষকে বুঝান যে আপনি ব্যস্ত। মানুষকে যদি আপনি উজাড় করে দেন, যখন ফোন দেয়, যখন যেখানে যাইতে বলে, যখন বিড়ি চুরুট খাইতে বলে, আপনিও সেখানে চলিয়া যান চা খাইতে। আমি আমার জীবনে কোনোদিন চা খাই নাই, চা পান করেছি। সো আপনারাও যদি এরকম চা পান করতে যান ফ্রেন্ড সার্কেল মিলে, সো সময় নষ্টের কোনো অভাব নাই। সো অন্যের সময় কাটানোর উছিলা যেন আপনি না হন। যে সে একজন গভর্নমেন্ট জব করে অথবা সে একটা ভালো বিজনেস করে, তা আপনি বেকার। এই জন্য তার অবসর সময়ে আপনাকে সে এসে এই চল দোস্ত চা খেয়ে আসি, চল দোস্ত ঘুরতে যাই, এরকম যেন না হয়। সো এরকম কথা বলতে যে আমি আর সময় নষ্ট করতে চাই না, সময় বাঁচানোর তরিকা বলতে যে সময় আমি আর নষ্ট করতে চাই না। দেখেন, রিডিং এ ডাবল এমসিকিউ যে ক্লাস, ডাবল এমসিকিউ এটা একটা ইনফর্মাল ওয়ার্ড। দুনিয়াতে আসলে ডাবল এমসিকিউ বলতে কোনো কোশ্চেন ফাইনাল পরীক্ষায় আসে না। ডাবল এমসিকিউ মানে আমি বুঝাইতে চাইছি যে ধরেন আহ, এই যে পাঁচটার মধ্য থেকে দুটো অপশন সিলেক্ট করা, পাঁচটার মধ্য থেকে দুটো অপশন সিলেক্ট করাকে আমি বুঝাইছি যে ডাবল এমসিকিউ। এছাড়া হচ্ছে ডাবল এমসিকিউ বলতে আসলে তেমন কিছু নাই। দেখেন, প্রশ্নে দেখেন আমরা এইটাই নিয়েছি যাতে করে আমাদের সিকোয়েন্সটা বুঝতে সহজ হয়। যে দেখেন, একই প্যাসেজের মধ্যে একই প্যাসেজের মধ্যে আমরা একটা পড়লাম হচ্ছে ফিলিং দ্য ব্লাঙ্কস, একটা পড়লাম হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, আবার একই প্যাসেজের মধ্যে আমরা পড়তেছি কি ডাবল এমসিকিউ।
তো ডাবল এমসিকিউর কিছু ধরেন আগে আমরা যে সমস্ত নিয়ম কানুন দেখেছি এটার মধ্যে কিছু মিল আছে। যে ডাবল এমসিকিউতে আমাদের যেটা মাথায় রাখতে হবে, কানে রাখতে হবে, হাতে রাখতে হবে, মনে রাখতে হবে, হৃদয়ে রাখতে হবে, সেটা হচ্ছে ডাবল এমসিকিউতে ওয়ান মেইন ওয়ার্ড মাস্ট বি ফোকাসড। তো শুধুমাত্র এই শব্দটাই আপনাকে খেয়াল করতে হবে। এটা লিসনিং এমসিকিউতেও প্রযোজ্য। লিসনিং এমসিকিউ এর জন্য মাসুম আহমেদ ভাই বলছেন ব্যস্ততার জন্য 2টা ক্লাস মিস হয়েছে। ভাই কোনো অসুবিধা নাই, আপনি হচ্ছে এরকম হতেই পারে, আমরা তো উই আর সোশ্যাল বিং, আমরা হচ্ছে মানব সমাজ, আমাদের কিছু জিনিস আছে আনএভয়েডেবল। সো একটা এরকম হইলে সাথে সাথে আপনি আবার রিকভার করেন, আপনি পড়াশোনা করেন, আপনি হচ্ছে ক্লাস রেকর্ড দেখেন, আপনি হচ্ছে আবার একটানা পড়েন, বাট শেষ তো আপনাকে করতেই হবে। এরকম আমরা সবাই ধরেন আহ, যারা আমরা মুসলমান ভাই বোন আছি, এরকম অনেক সময়ই হয় যে আপনার নামাজ কালাম বা অনেক কিছুতে এরকম গাফলতি আসছে, বা আপনি ধরেন 5 ওয়াক্ত নামাজ একটানা পড়তে পারেন নাই। সো অ্যাট লিস্ট আপনি যখন সুযোগ পাইলেন প্রতিদিন আপনি 2-3 ওয়াক্ত একসাথে পড়লেন। আল্লাহ মাফ করুক, এটা আমি হচ্ছে কাউকে উদ্দেশ্য করে বলছি না, যদি এরকম হয়ে যায় নানান কারণে বা কোনো সমস্যার কারণে, মাস্ট আমাদের নামাজ পড়তেই হবে। বাট আমি যে প্র্যাকটিক্যালি যেটা বলতেছি যে অনেক সময় যদি এরকম হয়ও, আমরা আবার যখন ফ্রি হব একসাথে হয়ে একসাথে করে পড়ে নেব। আমরা কখনোই কাজা করার চেষ্টা করব না, কিন্তু যদি হয় তাও কি হবে, একটা সিকোয়েন্স বজায় থাকবে এবং হচ্ছে পরের নামাজগুলা পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকবে। আর একবার মিস হলো তো হলো, মনে করলেন যে আবার সামনে শুক্রবার থেকে শুরু করব, তাহলে এই সামনে শুক্রবার যে কবে আসবে আল্লাহই না ভালো জানে। তো ইনস্ট্যান্ট শুরু করতে হবে। কাজেই আইএলটিএস পড়াশোনাও তাই, যদি একদিন 2 দিন মিস হয় আবার ইনস্ট্যান্ট শুরু করতে হবে, রিকভার করার ট্রাই করতে হবে ইনস্ট্যান্ট। আচ্ছা, ওয়ান মেইন নট শুড বি ফোকাসড, আমাদের এখানে শুধুমাত্র দেখতে হবে যে মানে মূল কথাটা কি জানতে চাইছে, এর বাইরে আর কিছু দরকার নেই। যেমন ধরেন বলছে মেইন অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ অথবা সলিউশন অথবা রিকমেন্ডেশন। সো আপনার কাছে কি জানতে চাইছে, তো যে জিনিসটা জানতে চাইছে ওইটাই আমাদের মূলত ফোকাস করতে হবে। যে এখানে আপনার মূল চাওয়ার বিষয়টা কি। লিসনিং এমসিকিউতে তাই, লিসনিং এমসিকিউতে যে কি জানতে চাইছে, মূল কথাটা কি। মূল কথাটা আমি আপনাকে বললাম যে আহ, আহ, ভাই আপনি কোন দেশে যেতে চান, তা আপনি হচ্ছে বলতেছেন যে আহ, ধরেন কোন দেশে যেতে চান, আইএলটিএস এর আনসার তো ডিরেক্ট সোজা সাপটা হবে না, একটু পেঁচানো হবে। বলবে যে ভাই বললেন না, ছোটবেলা থেকে ইউএসএ তে আমার হচ্ছে চাচাতো ভাই থাকে, খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওর ব্যবহার প্রচন্ড খারাপ, একটু হেল্প চাইলে হেল্প করে না। এছাড়া ইউএস এর হচ্ছে এ, কিছু সুবিধা থাকলেও হচ্ছে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যাইতে হয়। আহ, অনেক টাকা পয়সার ব্যাপার আছে, অনেক সময় ভিসা রিজেক্ট হয়, বহুত লম্বা কাহিনী। আহ, যাই হোক, আমি যত কষ্টই হোক যাই হোক আমি ইউএসএ তেই যেতে চাই। অথবা আচ্ছা এত সমস্যা যেহেতু ইউএসএ তে যাব না, তো এত সমস্যা যেহেতু ইউএসএ তে যাব না, তারপর বলতে পারে আচ্ছা কানাডার কথা চিন্তা করলাম, কানাডাতে তো পিআর দ্রুত পাওয়া যায় কিন্তু এখানেও তো অনেক টাকা লাগে। আচ্ছা যাই হোক, আমি বাঁচি মরি কানাডাতেই যাব। অথবা আমি বাঁচি মরি ভাই কানাডা যাইতাম না, কানাডায় হচ্ছে ভিসা রিজেক্ট হয়, অনেক লেন্দি হয়, আমার দ্রুত দেশ ছাড়তে হবে, আমার ফ্যামিলির যে কন্ডিশন, আমার দ্রুত দেশ ছাড়তেই হবে। সো দিন শেষে আপনি আসল কোন কথাটা বলতেছেন ওইটা ইম্পর্টেন্ট। এখন আসে বলতেছেন যে ডেনমার্কে যাব, ডেনমার্কে ভিসা রেশিও অলমোস্ট 100%, অফার লেটার পেলেই প্রায় সবাই ভিসা পায়, আর টাকা পয়সা মোটামুটি কম লাগে, ইয়ার গ্যাপও কোনো সমস্যা না, সো আমি ডেনমার্কেই যাব। অথবা এখানে ইয়ার গ্যাপ সমস্যা না, টাকা পয়সা কম লাগে, ভিসা রেশিও কম, কিন্তু আবার পিআর পাইতে একটু লেট হয়, যদিও ইনকাম সমানই, আহ, কানাডা ইউএস এর মতোই। সো ফাইনাল কথাটা কি বলতেছে ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাট প্রশ্নে আপনার কাছে কি জানতে চাইছে ওই করটার দিকে আমাদেরকে মূলত ফোকাস করতে হবে। আরেকটা হচ্ছে ইলিমিনেশন প্রসেস বা কেটে দেওয়া পদ্ধতি। আপনি শিওর না যে এই 5টা অপশনের মধ্যে কোনটা আনসার হবে, কিন্তু আপনি এটা শিওর যে এই 5টার মধ্যে 2টা বা 3টা আপনি কেটে দিতে পারছেন। মানে একটা ঘটনার বিপরীত কিছু, যেমন আমি বললাম যে কোন দেশে যাবেন, তো আপনি বলতেছেন যে ইউএসএ তে যাব না, তো ইউএসএ অপশনটা বাদ, ওটা কেটে দেন। তারপরে বলতেছেন যে কানাডাও যাব না, এটাও বাদ।
সো তাহলে অপশন থাকে একটা, আর একটা ডেনমার্ক। অথবা আপনি নিশ্চিত হতে পারছেন যে ইউএসএ যাবে না, কানাডার ব্যাপারে আপনি নিশ্চিত না, হবে কি হবে না, যাবে কি যাবে না, গ্যারান্টি না, বুঝতেছেন না। তাহলে ইউএসএও বাদ দিতে পারছেন, ডেনমার্কও বাদ দিতে পারছেন। যেহেতু দুটা বাদ দিতে পারছেন, তার মানে তৃতীয়টা অটোমেটিকলি আনসার হবে। ওকে, এরপর হচ্ছে দেখেন 100% আমাদের মেন্টাল প্রিপারেশন রাখতে হবে। ওয়ার্ড টু ওয়ার্ড আনসার ওরা বলবে না, ওরা সিনোনিম করে বলবে, ওরা প্যারাফ্রেজ করে বলবে, ওরা নেগেটিভ উইথ অ্যান্টোনিমের মাধ্যমে হাইলি প্যারাফ্রেজ করবে, এটা নিশ্চিত থাকেন। দুনিয়া উল্টে যেতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, আমার কথাও ভুল হতে পারে, কিন্তু ওরা কখনোই শব্দে শব্দে বলবে না। ওরা সিনোনিম আকারে বলবে, প্যারাফ্রেজ আকারে বলবে, নেগেটিভ উইথ অ্যান্টোনিম এর মাধ্যমে প্যারাফ্রেজ করে বলবে। মানে যেভাবেই বলুক না কেন ভাই, অর্থটা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই। অর্থ ঠিক থাকবে, কিন্তু ভোকাবুলারি চেঞ্জ হবে, ওয়ার্ড চেঞ্জ হবে, গ্রামার চেঞ্জ হবে। আচ্ছা, এখন ফোকাসিং অন অনলি কোশ্চেন আনসার, কোশ্চেনে কি চাইছে এইটুকুই আমরা ফোকাস করব। এক্সট্রা কথা আমাদের হচ্ছে অ্যাভয়েড করব, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং এর মাধ্যমে সময় বাঁচানোর চেষ্টা করব ইনশাল্লাহ। কোশ্চেন আন্ডারস্ট্যান্ড, প্রথমে আপনাকে পুরো কোশ্চেনটা ভালো মতো বুঝতে হবে, যে পুরো প্রশ্নে আপনার কাছে কি জানতে চাইছে। এরপর হচ্ছে প্রেডিকশন, আইডিয়া আর ভবিষ্যৎবাণী। হচ্ছে ধরেন প্রশ্ন দেখেই আপনি একটা অনুমান করতে হবে যে কোন ধরনের ওয়ার্ড, কোন ধরনের বিষয়, কোন কেমন ধরনের আনসার হতে পারে, মানে ফুল প্রশ্নটা বুঝতে হবে। এই প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী এটা আন্ডারস্ট্যান্ডিং এর সাথে সম্পর্কিত। যে যত বেশি প্রশ্ন বুঝতে পারেন, তার আনসার হওয়ার চান্স তত বেশি। প্রশ্ন যদি আপনি 100% বুঝতে পারেন, আনসার হওয়ার চান্সও অলমোস্ট 100%। আর প্রশ্নটাই আপনি ক্লিয়ার না, প্রশ্নটাই অর্থ বুঝতেছেন না, তাহলে আনসার কেমন হবে বুঝতেই পারতেছেন। এরপর হচ্ছে দেখেন কন্ট্রাস্টিং ওয়ার্ডস, দো, হাউএভার, বাট, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, নেভার দিলেস, নান দিলেস, আলবেট, নট উইথস্ট্যান্ডিং, এই শব্দগুলো ভীষণ ইম্পর্টেন্ট। লিসনিং এবং রিডিং উভয় ক্ষেত্রেই এই শব্দগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কেন? কারণ অনেক কথা বলবে, কথা বলে পেঁচাবে, পেঁচায়া বলবে যে দিন শেষে আমি যত সমস্যায় থাকুক ওই দেশেই যাব, অথবা দিন শেষে এত সমস্যা যেহেতু ওই দেশে যাব না। কাজে কনক্লুসিভ ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে কোনটা আনসার হবে, কোনটা আনসার হবে না। শব্দে শব্দে মিলে গেলে আনসার হবে না, এটা মাথায় রাখতে হবে। যে শব্দে শব্দে মিলে গেল আর আনসার হবে, ব্যাপারটা এরকম না। ফুল লাইন পড়তে হবে। একটা শব্দে অর্ধেক অর্ধেক মিলে গেল তার মানে আনসার হবে, বিষয়টা এরকম না। ওকে, তাহলে দেখেন এখন আমাদের মূল প্রশ্নটা কি। মূল প্রশ্ন হচ্ছে 25 এবং 30। আমরা আগে হচ্ছে প্রশ্নের কিওয়ার্ড গুলো দাগায় ফেলি। দেখেন মূল প্রশ্নে আমাদেরকে কি বলছে, এই যে কোশ্চেন 23, 24 আর 25, 26, 23, 24 আর 25, 26, এই ধরেন আমাদের চারটা প্রশ্ন। সো 23, 24-এ বলেছে, সবাই একটু বইটা বের করেন, হ্যাঁ। হুইচ টু বেনিফিটস অফ অটোমেটেড ভেহিকলস ডাজ দ্য রাইটার মেনশন। তো এখানে শুধুমাত্র বের করতে হবে যে বেনিফিটসটা, আর কিচ্ছু না। সবাই যে ক্যামব্রিজ 15 টেস্ট 1 প্যাসেজ 2 পেজ নাম্বার 20, এই বইটা সবাই একটু বের করেন। ক্যামব্রিজ 15 টেস্ট 1 প্যাসেজ 2 পেজ নাম্বার 20। ক্যামব্রিজ 15 টেস্ট 1 প্যাসেজ 2 পেজ নাম্বার 20। সো এখানে দেখেন হুইচ টু বেনিফিটস অফ অটোমেটেড ভেহিকলস, অটোমেটস ভেহিকলস। ভাই রিডিং এর উচ্চারণ নিয়ে কোনো সমস্যা নাই, ওয়ার্ড টু ওয়ার্ড প্রমিত বাংলা উচ্চারণ করতে হবে, এটাও দরকার নাই। শুধুমাত্র মূল বিষয়টা ফোকাস করতে পারলেই হয়েছে। ওকে, হুইচ টু বেনিফিটস অফ অটোমেটেড ভেহিকলস ডাজ দ্য রাইটার মেনশন। শুধুমাত্র আমাদের বের করতে হবে যে এখানে বেনিফিটসটা কি, এখানে বেনিফিটসটা কি। ওকে, তারপর হচ্ছে দেখেন 25 to 26, হুইচ টু চ্যালেঞ্জেস, হুইচ টু চ্যালেঞ্জেস টু অটোমেটেড ভেহিকলস ডেভেলপমেন্ট ডাজ দ্য রাইটার মেনশন। সো কোন দুটা সমস্যার কথা, কোন দুটা সমস্যার কথা রাইটার এখানে বলেছে। মনে রাখবেন এই টাইপসের প্রশ্ন সাধারণত খুব পাশাপাশি থাকে, মানে খুব বেশি দূরে হয় না এগুলো, একটা থেকে একটা আর একটা
খুব বেশি দূরে হয় না, আনসারগুলো খুব কাছাকাছি থাকে। সো একটা যদি হচ্ছে বেনিফিট থাকে, যেখানে বেনিফিট যেখানে থাকবে, চ্যালেঞ্জেস বা প্রবলেমগুলো ওর আশেপাশেই থাকবে। সো এখানে আমরা শুধুমাত্র খুঁজবো যে বেনিফিটের কথা কই বলা আছে আর চ্যালেঞ্জের কথা কই বলা আছে। আমরা হচ্ছে এখান থেকে প্রশ্নগুলো দেখলাম। প্রশ্ন দেখে যদি অনেক সময় আইডিয়া না আসে, এমসিকিউ এর প্রশ্ন দেখে যদি আইডিয়া না আসে, তাহলে আমরা মাঝে মাঝে কি করবো, অপশনগুলো দেখবো। কারণ প্রশ্ন পড়ে আপনি বুঝতেছেন না, প্রশ্ন পড়ে আপনার কোনো আইডিয়া আসতেছে না, সো তখন আমরা অপশনগুলোও দেখবো যে অপশনে কি বলা আছে। তো আশা করি প্রশ্ন দেখেই আপনারা বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আর অপশন পড়ার দরকার নেই। যদি প্রশ্ন দেখে না বুঝতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সবাই অপশন পড়বেন। তো দেখেন 25 to 26 এখানে শুধুমাত্র চ্যালেঞ্জেস বা প্রবলেমের কথা বলছে। আর 25 26 চ্যালেঞ্জেস। আর হচ্ছে 23 24 এখানে বলছে অ্যাডভান্টেজেস, তো সুবিধাগুলো কি আর এখানে বলছে অ্যাডভান্টেজ গুলো কি। সো হুইচ টু চ্যালেঞ্জেস টু অটোমেটেড ভেহিকল ডেভেলপমেন্ট ডাজ দ্য রাইটার মেনশন। আর এখানে হচ্ছে আপনার হুইচ টু বেনিফিটস অফ অটোমেটেড, সেম জিনিস, সেম জিনিসের একটা হচ্ছে বেনিফিট, একটা হচ্ছে সুবিধা, একটা হচ্ছে অসুবিধা। তাহলে চলুন আমরা এখন খুঁজি যে কোথায় সুবিধার কথা বলা আছে আর কোথায় হচ্ছে অসুবিধার কথা বলা আছে। চলুন আমরা এখন খুঁজতে থাকি। দেখবেন যে এগুলো খুব কাছাকাছি থাকে, এগুলো খুব কাছাকাছি থাকে, খুব বেশি দূরে থাকে না। ওকে, মানে এই দুইটার আনসার 23 24 25 26 সাধারণত দুইটা তিনটা প্যারার মধ্যে আনসারটা চলে আসে। এখন আমরা শুধুমাত্র খোঁজেন অটোমেটেড ভেহিকলস এর বেনিফিটস কি আছে। ওকে, বেনিফিটস কি আছে আর অটোমেটেড ভেহিকলস এর এই যে অসুবিধা কি আছে, খুঁজতে থাকেন খুঁজতে থাকেন। এটাকে বলে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। শুধুমাত্র ওই ওয়ার্ডগুলো কই আছে, ওই কথাগুলো কই আছে। দেখেন এখানে আমরা যেটা শুরুতে আমাদের চোখে পড়লো যে ইটস ক্লিয়ার দ্যাট দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস। তার মানে দেখেন 23 24 এর আগেই, বেনিফিটস এর আগেই আমরা চ্যালেঞ্জ পাচ্ছি, তাই তো? বেনিফিটস এর আগে আমরা চ্যালেঞ্জ পাচ্ছি। সো হুইচ টু চ্যালেঞ্জেস, তো ইটস ক্লিয়ার দ্যাট দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস। তো মেনি চ্যালেঞ্জেস মানে এটার মধ্যে আনসারটা থাকার একটা চান্স আছে। তো তাহলে আগে আমরা পড়ে দেখি যে কোন কোন বিষয়টা চ্যালেঞ্জ, কোন কোন বিষয়টা এখানে মূল প্রবলেম, একটু আমরা পড়ে দেখি। ইটস ক্লিয়ার দ্যাট দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস দ্যাট নিড টু বি অ্যাড্রেসড। তো এটা নিশ্চিত যে অনেক চ্যালেঞ্জ এখানে আছে যেগুলোকে চিহ্নিত করা দরকার। বাট থ্রু রোবাস্ট অ্যান্ড টার্গেটেড রিসার্চ, সো বিশাল এবং হচ্ছে ব্যাপক গবেষণার মাধ্যমে, দিস ক্যান মোস্টলি বি কনকার্ড উইদিন দ্য নেক্সট 10 ইয়ার্স, এগুলোকে সমাধান করা যেতে পারে। এই যে আমরা এর আগের একটা আনসার বলেছিলাম নেক্সট 10 ইয়ার্স মানে 10 বছরের মধ্যে, এটা হচ্ছে আমাদের একটা ওই যে সমস্যার সমাধান হবে। হ্যাঁ, ইনফরমেশন ম্যাচিং এ পড়েছিলাম। সো এটা আমরা কিন্তু এখানে কাজে লাগাইতে পারি। মোবিলিটি উইল চেঞ্জ ইন সাচ পোটেনশিয়ালি সিগনিফিকেন্ট ইন অ্যাসোসিয়েশন উইথ সো মেনি আদার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। সো এটা পরিবর্তন হবে এবং এগুলোতে পরিবর্তন আসবে, সাচ অ্যাজ টেলিপ্রেজেন্স অ্যান্ড ভার্চুয়াল রিয়ালিটি, দ্যাট ইজ হার্ড টু মেক কনক্রিট প্রেডিকশনস অ্যাবাউট দ্য ফিউচার। হাউএভার ওয়ান থিং ইজ সার্টেন, একটা বিষয় নিশ্চিত যে চেঞ্জ ইজ কামিং, পরিবর্তন আসছেই, অ্যান্ড দ্য নিড টু বি ফ্লেক্সিবল ইন রেসপন্স টু দিস উইল বি ভাইটাল ফর দ্য ম্যানুফ্যাকচারিং দ্য ভেহিকলস দ্যাট উইল ডেলিভার ফিউচার মোবিলিটি। সো চ্যালেঞ্জে সমস্যা কি এ বলতেছে, এটা বলতেছে না, কিন্তু খালি পেঁচাল পারতেছে। তার মানে একটু আগে পড়তে হবে। ওকে, সমস্যা কি তা বলতেছে না, কিন্তু হচ্ছে বলতেছে যে আম, এই সমস্যা এগুলো সমাধান হবে, তার মানে এর আশেপাশে পড়তে হবে। দেখেন আমরা এইভাবে আগে হচ্ছে লোকেশনে যাব। অনেকেই বলেন যে ভাই লোকেশন আমি বের করতে পারি না। তো লোকেশন বের করার জন্য এই যে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং যেটাকে বলে এটা করতে হবে। আর হচ্ছে আপনার এই শব্দে শব্দে আগাইতে হবে। আম, আরো দেখতে হবে যে একটা প্রশ্নের লোকেশন পাইছেন, মানে ওই লোকেশন বলতে কি, এটা তো পুরো প্যাসেজের মধ্যে থাকবেই, মাস্ট, প্যাসেজের বাইরে তো আর থাকবে না। কিন্তু আমরা অনেক সময় ফিক্সড করে বলতে পারি না যে এই আনসারটা এখানেই আছে।
আচ্ছা, পরের প্যারা পরে আনসার পেলাম না, এখানে পড়ি। দেয়ার আর এ নাম্বার অফ হার্ডলস টু ওভারকাম। হার্ডলস মানে সমস্যা, প্রবলেম, বাধা। সো যেটার ওভারকাম করার জায়গা আছে, ওভারকাম করার সুযোগ আছে, ইন ডেলিভারিং অটোমেটেড ভেহিকলস টু আওয়ার রোডস। These include the technical difficulties in ensuring that the vehicle works reliably in the infinitive range of traffic. সো এই যানবাহনগুলা চলাচল করে হচ্ছে ইনফিনিটিভ রেঞ্জ অফ, ব্যাপক অনেক বিশাল রাস্তা জুড়ে। ওয়েদার অ্যান্ড রোড সিচুয়েশনস ইট মাইট এনকাউন্টার। ওয়েদার অ্যান্ড রোড সিচুয়েশনস ইট মাইট, মানে ওয়েদার এবং হচ্ছে রোড সিচুয়েশন খারাপ হলেও এরা হচ্ছে চলাচল আহ, করবে, তখন এটার জন্য একটা সমস্যা হবে। The regulatory challenges in understanding how liability and enforcement might change when drivers are no longer essential for vehicle operation. So ড্রাইভার্স আর নো লঙ্গার এসেনশিয়ালস, এটা হচ্ছে যখন ড্রাইভার থাকবে না, যখন ড্রাইভারের প্রয়োজন হবে না, তখন এগুলো আমাদের জন্য প্রবলেম হবে। অ্যান্ড দ্য সোসাইটাল চেঞ্জেস দ্যাট মে বি রিকোয়ার্ড, এবং সামাজিক পরিবর্তনও দরকার ফর কমিউনিটিস, সমাজের জন্য, টু ট্রাস্ট অ্যান্ড অ্যাকসেপ্টেড অটোমেটেড ভেহিকলস। যেমন প্রথম, একদম প্রথম যখন এই যে আপনার বাটন ফোন থেকে টাচ ফোন আসলো, তো আমি টাচ ফোন পছন্দ করতাম না। মনে হচ্ছে দূর টাচ ফোন, এটা কথা বলতে নিলে হঠাৎ করে টাচ লেগেই কেটে যাবে, তো এটা ভালো না, ওর চেয়ে ভালো বাটন ফোনই ভালো। তো এই মনে করে আমি হচ্ছে ধরেন বছর খানেক আমি টাচ ফোন কিনি নি। তারপরে আমার ফ্রেন্ডরা দেখলাম যে বাটন ফোন ইউজ, সরি, ওই যে কি বলে, টাচ ফোন ইউজ করে, খুব ভালো, ইজিলি ইউজ করা যায়। তারপরে আমি এটাকে কিনলাম। কাজেই অনেক মানুষজন আছে, ধরেন এটিএম বুথেই টাকা ডিপোজিট করা যায়। এটাও আমি প্রথম প্রথম এটিএম বুথে টাকা ডিপোজিট করতে ভয় পাইতাম, যে ধুর 40-50 হাজার টাকা রাস্তায় নিয়ে ফেলে দিয়ে আসবো, এটা জমা হইলই কি না হইলো, মনে মনে একটা ভয় লাগতো। তো ওর চেয়ে আমি ধরেন ব্যাংকেই চলে যেতাম, যা ওদের ওদের কাছে নগদে গরমা গরম জমা দিয়ে আসতাম। কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, ওরা তো রিসিপ্ট দিচ্ছে আর ইনস্ট্যান্ট আমার সাথে সাথে জমা হয়ে যাচ্ছে, ওরা টাকা চেক করতেছে। কাজেই 500-1000 টাকা দিয়ে আগে পরীক্ষা করলাম, পরবর্তীতে আমি নিজেই ওখানে জমা দিই। কাজেই কমিউনিটি হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে বিষয়টাকে, ট্রাস্ট অ্যান্ড অ্যাকসেপ্ট অটোমেটেড ভেহিকলস, এটা আপনাকে কমিউনিটিকে অ্যাকসেপ্ট করতে হবে। সো এটা একটা চ্যালেঞ্জ। ওকে, যদি আপনি প্রশ্ন পড়ে বোঝেন, সো তাহলে অপশন পড়ার দরকার নেই। আর যদি প্রশ্ন পড়ে না বোঝেন, অপশন খুঁজে না পান, প্রশ্ন পড়েই মানে মূল প্রশ্ন পড়ে যদি লোকেশন খুঁজে না পান, তাহলে অপশন পড়বেন। কারণ আপনি মূল প্রশ্ন পড়ে বুঝতেছেন না, এটার হচ্ছে আপনার লোকেশন পাচ্ছেন না, সেক্ষেত্রে অপশন পড়া ছাড়া উপায় নাই। আর যদি মূল প্রশ্ন পড়ে বুঝতে পারছেন এবং লোকেশন পেয়েছেন, তাহলে শুরুতে অপশন পড়ার দরকার নেই। আমি ধরে নিচ্ছি আপনারা প্রশ্ন বুঝতে পারবেন এবং হচ্ছে লোকেশন পাবেন, তাহলে আপনার শুরুতে অপশনের দরকার নেই। আর যদি মনে করেন না, আপনি এমন প্রশ্ন হয়েছে যে পরীক্ষার প্রশ্ন বুঝতেছি না আর অপশনও বুঝতেছি না, লোকেশন খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা শুরুতেই অপশন পড়ব। দেখেন, মেকিং শিওর দ্য জেনারেল পাবলিক হ্যাজ কনফিডেন্স ইন অটোমেটেড ভেহিকলস। তো নিশ্চিত করতে হবে যে সাধারণ মানুষের কনফিডেন্স আছে। এটা কি সরাসরি কোথাও আনসার বোঝা যাচ্ছে? সরাসরি কোথাও আনসার এটা হবে? হার্ডলস বা কোনো সমস্যা, এখানে চ্যালেঞ্জেস আছে কি? রোড সিচুয়েশন মাইট এনকাউন্টার, ওয়েদার প্রবলেম, এটা নিশ্চিতভাবে চলবে। আর এসেনশিয়াল ফর ভেহিকল অপারেশন দ্যাট মে বি রিকোয়ার্ড কমিউনিটিস টু ট্রাস্ট, বিশ্বাস এবং গ্রহণযোগ্যতা, কমিউনিটিস এবং বিশ্বাসের গ্রহণযোগ্যতা। সো হ্যাজ কনফিডেন্স ইন অটোমেটেড ভেহিকলস। অটোমেটেড মানে কোনো যান বা ইয়ে নাই, কোনো আপনার হচ্ছে কোনো ড্রাইভার নাই। ওকে, অটোমেটেড একটা গাড়ি, অটোমেটিক এসে থামবে, আপনি উঠবেন আর অটোমেটিক ভাবে আপনাকে নিয়ে যাবে, নিয়ে যেয়ে অটোমেটিক ভাবে নামায় দিবে। এটা কি আপনার কনফিডেন্স আছে আছে কিনা? সো ট্রাস্ট অ্যান্ড অ্যাকসেপ্ট। আচ্ছা, যদি কেউ মোটামুটি ধরতে পারেন তো পারলেন, না পারলে পরেরটাতে যান। ম্যানেজিং দ্য স্পেস অফ ট্রানজিশন ফ্রম কনভেনশনাল টু অটোমেটেড ভেহিকল। সো কনভেনশন মানে গতানুগতিক থেকে অটোমেটেড যাওয়ার জন্য এটা ম্যানেজ করাটা, এটা পেস অফ ট্রানজিশন, মানে এই যে মানে গতিপথ যে পরিবর্তন হবে, গতিপথ যে পথের যে পরিবর্তন হবে, এটা ম্যানেজ করার, এটা মানুষকে বোঝানোটা।
এটা মানুষকে বোঝানোটা এটা হচ্ছে চ্যালেঞ্জ হবে। ওকে, সো এই ধরনের কোনো কথা এখানে বলে নাই যে একটা জায়গা থেকে যে আরেকটা জায়গায় যে মানুষকে বোঝানোটা এটা কঠিন হবে। হ্যাঁ, কথা ঠিক আছে। কিন্তু কথা ঠিক আছে, কিন্তু হচ্ছে আহ, এইটা কি আসলে এই এই প্যারাগ্রাফের মধ্যে কথাটা আছে কিনা এটা খুঁজে বের করতে হবে। আমাদের ভুল করতে কিন্তু ভেরি সোজা। ভুল আমরা খুব সহজেই করে ফেলতে পারি। ভুল আমরা খুব সহজেই করে ফেলতে পারি। সো আমাদের ভুল কেন হয়? ভুল হয় হচ্ছে আমরা মনে মনে একটা আন্দাজ করে নিই। কিন্তু এই কথাটা আসলে এখানে আছে কিনা এটা একটু দেখতে হবে। ডিসাইডিং হাউ টু কম্পেনসেট প্রফেশনাল ড্রাইভার্স হু বিকেম রিডান্ডেন্ট। সো যারা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, যারা অতিরিক্ত হয়ে যাচ্ছে, যাদের আর প্রয়োজন হচ্ছে না, তাদেরকে কিভাবে কম্পেনসেট করা যায়? কম্পেনসেট মানে ক্ষতিপূরণ দেওয়া। সো যে সমস্ত ড্রাইভার, আমি ধরেন আপনার বাসায় ড্রাইভার ছিলাম, তো আপনার বাসায় আমি কাজ করতাম। সো রাস্তাঘাট সবকিছু এখন অটোমেটেড হয়ে গেছে। তো আপনার আর ড্রাইভারের দরকার নেই, আপনি আমার বিদায় করে দিচ্ছেন যে যাওগা, তোমার আর কোনো দরকার নাই। সো আমাকে কতটুকু ক্ষতিপূরণ দিবেন আপনি? সো কতটুকু ক্ষতিপূরণ দিবেন কি দিবেন না, এই ব্যাপারে কোনো কথা নাই এখানে। আপনি একটু আগে পরেও পড়ে দেখেন, প্রবলেমের কথাগুলোর মধ্যে পড়ে দেখেন। আহ, মানে কোনো কোনো কথা নাই কি ধরনের ক্ষতিপূরণ আপনি দিবেন কি দিবেন না। সো এই ধরনের কোনো কথা কোথাও বলা নাই। আহ, সো ক্ষতিপূরণের কথা কোথাও বলা নাই, সুতরাং যেহেতু কোথাও বলা নাই, এটা এমনি বাদ। এটা এমনি বাদ, কিন্তু আমাদের মনে হয় যে হ্যাঁ, কথা তো সত্যি। যখন অটোমেটেড ভেহিকলস আসতেছে, তো তখন তো মানুষের ড্রাইভারদের তো ক্ষতিপূরণ দেওয়া দেওয়া যাইতে পারে, যেহেতু তার আর চাকরি থাকতেছে না। কিন্তু এই কথাটা কোথাও নাই। এগুলো একটু চিন্তা করবেন, আর এগুলো আমি আপনাদের বলে দিচ্ছি যাতে করে পরীক্ষার হলে সেম ভুলগুলো না হয়। সো আমি যেটাকে ফান করে বলি যে সবার উপরে প্যাসেজ সত্য, তাহার উপরে নাই, উইদাউট এনি রিলিজিয়াস সেন্স, উইদাউট এনি সাইন্টিফিক ফ্যাক্ট। সো এই রিলিজিয়াস ব্যাপার মানে কখনোই পরীক্ষায় আসে না। কাজেই আপনি চিন্তা করতে পারেন যে সবার প্যাসেজ যা বলছে তাই, প্যাসেজের বাইরে আমাদের কোনো কথা নাই। এরপর হচ্ছে সেটিং আপ দ্য ইনফ্রাস্ট্রাকচার টু মেক রোড সুইটেবল ফর অটোমেটেড ভেহিকলস। তো দেখেন এখানে কিছু সিচুয়েশনের কথা বলছে যে ভেহিকল অর্স লিভ ইন দ্য ইনফিনিটি ইনফিনিট রেঞ্জ অফ ট্রাফিক। তো যেখানে রাস্তা শেষ নাই, আমার আপনার ধরেন এই যে কানাডাতে আমার কাজিনরা, আমার আপন খালাতো ভাই, ওরা গাড়ি নিয়ে ধরেন 800 কিলোমিটার, 1000 কিলোমিটার, 1500 কিলোমিটার ওরা ড্রাইভ করে যায়। ইভেন আমার কাজিন হচ্ছে 300 সাড়ে 300 কিলোমিটার স্পিডে এই কানাডাতে গাড়ি চালায়, ওই ওই সমস্ত রোডে। সো ওই সমস্ত রোডে যখন এই 300, আহ, এক 1 1.5 2 হাজার কিলোমিটার এরকম হচ্ছে গাড়ি যখন চালায়, ইভেন এখান থেকে ধরেন আলবার্টা, টরন্টো থেকে, এখান থেকে অন্য অন্য প্রভিন্স, সো 8 10 হাজার কিলোমিটার এরকমও আছে যে যার, এবং ড্রাইভিং রাস্তাও আছে, প্লেনেও যাওয়া যাবে, ড্রাইভ করেও যাওয়া যাবে। এখানে মানুষ 8 10 দিন ধরে ধরেন প্রতিদিন এক জায়গায় থামে, অথবা রেস্ট করে, অথবা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট বা নানানভাবে থাকে, থেকে গাড়ি নিয়ে ড্রাইভ করে যায়, মানে ঘুরতে যায়, বা নানান কাজে যায়। তো যাই হোক, এগুলা হচ্ছে ধরেন যখন এই ধরনের রাস্তা 8 10 হাজার কিলোমিটার, 1500 কিলোমিটার, 2000 কিলোমিটার, সো এমনি একবার দুইবার যাওয়া, ফান করে যাওয়া, এটা হচ্ছে মানে ভালো লাগবে। কিন্তু যদি ফ্রিকোয়েন্টলি যাইতে হয়, তখন তো আর ভালো লাগবে না, যখন এটা রিকোয়ারমেন্ট হয়ে দাঁড়াবে। আর এই সেম ব্যাপারটাই যদি অটোমেটেড হয়, তখন কি রকম হবে? সো অটোমেটেড বানাইছেন মানে কি? আপনার রোদ ঝড় বৃষ্টি তুফান যাই থাকুক, সে তার মতো চলতে থাকবে। সে তো হচ্ছে
এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই রিলেটেড কিছু ব্যাপার থাকে যে অটোমেটিক ভাবে ধরে ফেলবে। সে একটা ঝড় নামছে, একটা হচ্ছে ঘূর্ণিঝড় হয়েছে, অথবা হচ্ছে রাস্তায় কোনো প্রবলেম হয়েছে, অথবা হচ্ছে ধরেন টেম্পারেচার কখনো কম কখনো বেশি, অথবা এই সমস্ত দেশে বরফ পড়ে, বিশাল বরফ পড়ে। সো তখন কি কিরকম হবে? সেখানে সেটাই বলছে যে ওয়েদার অ্যান্ড রোড সিচুয়েশনস ইট মাইট এনকাউন্টার। সো হচ্ছে ইট, ইট বলতে কিট, ইট বলতে এই যে অটোমেটেড ভেহিকলস মাইট এনকাউন্টার ওয়েদার অ্যান্ড রোড সিচুয়েশনকে, এটাকে কন্ট্রোল, এটাকে এনকাউন্টার দিতে হবে, বা এটার সম্মুখীন হইতে পারে, এই সমস্যার সম্মুখীন হইতে পারে। এখানে ইট মানে হচ্ছে, ইট মানে আপনার অটোমেটেড ভেহিকলস। সো এগুলোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার একটু অর্থ ধরতে হবে, আর এই যে লোকেশনের জন্য কিওয়ার্ড গুলা, যে এই কথাটা স্পেসিফিক ভাবে কোথায় বলা আছে। বুঝতে পারছেন ভাই? কই গেল রে? ওকে। সো ওয়েদার অ্যান্ড রোড সিচুয়েশনস মানে অটোমেটেড ভেহিকলস। সো এই কথাটা স্পেসিফিক ভাবে কই আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে দেখেন, জাস্ট এইটুকুর মধ্যে থেকে আমরা আনসারটা পেয়ে গেলাম, এই লাইনের মধ্যে। এই হার্ডলস টু ওভারকাম, হার্ডলস টু ওভারকাম এখানে হচ্ছে এই এই প্যারাতে আনসার। অথচ এই প্যারাতে দেখেন বলা আছে চ্যালেঞ্জেস, কিন্তু এখানে কোনো আনসার নাই। তো এটা আমরা কেন প্রথমে বললাম? কারণ পরীক্ষার হলে এই চ্যালেঞ্জেসটাই আমাদের আমাদের চোখে প্রথম পড়বে। কাজে ওয়ার্ড ওয়ার্ড মিল মিল পেলেও সেখানে আনসার না, যদি না পান তো আগের লাইন দেখবেন, পরের লাইন দেখবেন। ওকে। তো এই দুটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? এই যে আমরা যে চ্যালেঞ্জেস যেটা পেলাম ভাই, চ্যালেঞ্জেস যেটা পেলাম, তো একটা হচ্ছে আপনার এই যে কনফিডেন্সের সমস্যা, যেটা আমরা এই যে এখান থেকে প্যারা থেকে সরাসরি আমরা নিয়ে আসতে পারলাম। কমিউনিটিস ট্রাস্ট অ্যান্ড অটোমেটেড ভেহিকল, সো রিকোয়ার্ড দ্যাট মে বি রিকোয়ার্ড কমিউনিটিস ট্রাস্ট অ্যান্ড অ্যাকসেপ্টেড অটোমেটেড ভেহিকলস। সো এই অটোমেটেড ভেহিকলসকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, এটা হচ্ছে আপনার এই কনফিডেন্স, তাদের কনফিডেন্সটা একটা প্রবলেম, যে জনগণের কনফিডেন্স নিয়ে আসা, জনগণের কনফিডেন্স নিয়ে আসা। যেমন ধরেন আমার এক ক্লাসমেট, গতকালকে কথা হলো, ওর বাড়ি হচ্ছে নেপাল। তাই আমি বললাম, ইয়া উই নো নেপাল ভেরি ওয়েল, জাস্ট বিকজ অফ এয়ার অ্যাক্সিডেন্ট। সো ইয়া ইয়া আই নো, many of Indian students faced an huge accident. All of them were medical students. So এই যে দেখেন, নেপাল যাওয়া মানেই হচ্ছে আপনার মনে হয় যে ওখানে মনে হয় বিমান অ্যাক্সিডেন্ট করবে। সো আমার ওয়াইফকে নিয়ে প্রথম যখন ওই যে কক্সবাজার গেলাম বিমানে করে, তো সে নানান টেনশন, নানান ভয়, যে বিমান মানে জীবন হাতে নিয়ে বিমানে ওঠা, তা এইরকম বলতেছিল। তারপর বলতেছিল বিমান নাকি হচ্ছে ওই যে নিচে থেকে খসে পড়বে, মানুষ সবাই পড়ে যাবে নিচে, হচ্ছে হোয়াট এভার। নানান ধরনের ভয় কাজ করে শুরুতে। আর প্রথম প্রথম যখন ধরেন বিমানে, বিমান মানে কাত হয়, ডানে একবার কাত হয়, বামে একবার কাত হয়, হ্যাঁ, নৌকার মতো আর কি, যে পাইল ঠিক করা বলে আমাদের এলাকার ভাষায়। প্রথম প্রথম ভয় পাইতাম যে বিমান ডান দিকে কাত হয়েছে, আমি উল্টা দিকে কাইতেতাম যে না ওইদিক পড়িস না, ওইদিক পড়িস না। তো এখন মনে হয় না, বিমানও ডান দিকে কাত হয়েছে, আমিও ডান দিকে কাত হই, আচ্ছা পড়ে যায়, যাক, যা হয় হোক, আল্লাহ যেন শুধু ইমানটা নিয়ে মরতে দেয়। সো মারা তো একদিন যাইতেই হবে। সো কনফিডেন্স লেভেলটা আমাদের হচ্ছে ধরে রাখতে হবে নতুন একটা বিষয়ের প্রতি। সো আইএলটিএসেও তাই, কনফিডেন্সের কোনো হচ্ছে বিকল্প নাই, আমাদের ওইভাবে সময় নিয়ে কনফিডেন্সটা গ্রো আপ করতে হবে। এনি কোশ্চেন এই দুইটা যে আমরা দেখলাম? ওকে, তাহলে দেখেন আমরা এখন চ্যালেঞ্জেস গুলা পাইছি, এখন আমরা প্রশ্ন দেখি বেনিফিটস। এখন শুধুমাত্র বেনিফিটস এর কথাটা কোথায় বলা আছে, আর কিছু আমাদের দরকার নাই, শুধুমাত্র বেনিফিটস। বেনিফিট যেখানে নাই সেখানে আমরাও নাই, বেনিফিটস আছে যেখানে আমরা আছি সেখানে। সো যদি আপনার হচ্ছে প্রশ্ন দেখে বুঝতে পারেন, ধরতে পারেন, লোকেশন পান, তাহলে আপনি প্রশ্ন পড়বেন, মানে শুধু প্রশ্ন পড়ি লোকেশনে যাবেন। আর শুধু প্রশ্ন পড়ে কোনো আইডিয়া পাচ্ছেন না, লোকেশন বুঝতেছেন না, তো সেক্ষেত্রে প্রথমেই অপশন পড়ে নেন, এবং পাঁচটা অপশন তো আহ, মানে অল্প সময়ের মধ্যেই পড়ে নেন। কার ট্রাভেলার্স কুড এনজয় কনসিডারেবল কস্ট সেভিংস, কার ট্রাভেলার্সরা কি করতে পারে, কনসিডারেবল কস্ট সেভিংস করতে পারে।
সো এটা হচ্ছে বেনিফিট। কার ট্রাভেলার্সরা এটা কস্ট সেভিংস করতে পারে, এই কথাটা রাইটার মেনশন করছে কিনা, প্যাসেজের মধ্যে আছে কিনা, এটা কিন্তু খেয়াল করতে হবে ভাই। যে অনেক সময় বলা থাকে যে প্যাসেজ থ্রিতে এটা আছে কিনা, প্যাসেজ ফোরে এটা আছে কিনা, সরি প্যাসেজ না, প্যারাগ্রাফ ডিতে এটা আছে কিনা। সো কথা সত্যি কিন্তু প্যারাগ্রাফ ডিতে নাই, তাহলে মানে দুনিয়া উল্টে যেতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, আমার কথাও ভুল হতে পারে, কিন্তু ওখান থেকে আনসারটা আসবে না। আচ্ছা, যদি কেউ লোকেশন না খুঁজে পান তাহলে এমসিকিউ এর অপশন পড়বেন, কারণ এই অপশন থেকেই তো আনসার হবে, অপশনের বাইরে তো আর যাবে না, মাথায় রাখেন। ইট উড বি ইজিয়ার টু ফাইন্ড পার্কিং স্পেসেস ইন আরবান এরিয়াস। তো ইট উড বি ইজিয়ার টু পার্কিং পার্কিং স্পেস খুঁজে পাওয়াটা খুব সহজ, খুব সুযোগ সুবিধা। ভাই এখানে কানাডাতে আপনার গাড়ি ভাড়া হলো ধরেন $3.30, আর $3.30 আপনি হচ্ছে আহ, 2 ঘন্টা যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারবেন, আসতে পারবেন। এবং হচ্ছে যদি আপনার স্টেশন গুলাতে থাকে, এখানে স্টেশন সাধারণত মাটির 3 তলা নিচে হয়, 2 তলা নিচে হয়, ওখানে আপনার আর কার্ড পাঞ্চ করতে হবে না। তো যেখানে ইচ্ছা সেখানে আপনি যেতে পারবেন। কিন্তু পার্কিং হচ্ছে আপনার $10, $20, $30, $35। ইভেন নায়াগ্রা ফলসে গেছি এই অল্প সময় ধরেন $35 নিয়ে ফেলছে। সো $35 ধরেন আমার কাজিন বা এই সমস্ত দেশে যারা থাকে, আমার মাথায় $35 মানে 3500 টাকা, আর ওর মাথায় $3500 মানে 35 টাকা। তো আমি একটা জিনিস খাইতে যা 10 বার চিন্তা করি, ওরা মনে করে ও এটা 40-50 টাকা দাম, আমাদের দেশে আমরা যেমন হচ্ছে চিন্তা করি। সো প্রথম প্রথম এই জিনিসগুলো একটু ঝামেলা হয়, আস্তে আস্তে এগুলো হচ্ছে অনেক মজার বিষয়। হ্যাঁ, লাইফে না ভাই অনেক ভালো ভালো কিছু আছে, এখন একটু কষ্ট করেন, পরিশ্রম করেন, হচ্ছে জীবনের সর্বস্বটা দিয়ে চেষ্টা করেন, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দিলে অনেক ভালো লাগবে। হোক একটু কষ্ট, এই এই কষ্ট বা চ্যালেঞ্জের মধ্যেই জীবনের বিচিত্রতা আছে, বৈচিত্র্য আছে, যেটা হচ্ছে লাইফে আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা জাগায়, এবং আপনার মাধ্যমে অনেক অনেক মানুষ উপকৃত হবে। এই জন্য চেষ্টা করেন, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন, সময় দেন, সময় দিলেই ইমপ্রুভ হবে। সো পার্কিং স্পেস আছে, পার্কিং স্পেস খুঁজে পাওয়া সহজ, এই কথাটা প্যাসেজে আছে কিনা এটা আমাদের দেখতে হবে। ট্রাভেলার্স কুড এনজয়, ট্রাভেলার্স কুড স্পেন্ড জার্নিজ ডুইং সামথিং আদার দ্যান ড্রাইভিং। ড্রাইভিং ছাড়াও এই ট্রাভেলাররা অন্য কিছু করতে পারে। ওকে, ধরেন আম, যে ড্রাইভার, সে তো সম্পূর্ণ 100% মনোযোগ দিতে হয় যে গাড়িটা কেমনে চলতেছে, গাড়িটা কেমনে চলতেছে সেদিকেই আমাদের হচ্ছে আহ সেদিকে আমাদের খেয়াল করতে হয় যে একটা গাড়ি কিভাবে চলতেছে, ড্রাইভার শুধুমাত্র ওইদিকেই মনোযোগী থাকে। কিন্তু যখন ড্রাইভার লেস কার্স হবে, যখন অটোমেটেড হবে, তখন আপনি হচ্ছে ওই ফুল কনসেন্ট্রেশন থাকার দরকার নেই, আপনি অন্য কিছুও করতে পারবেন। তো ট্রাভেলার্স যারা তারা অন্য কিছুও করতে পারবে, ডুইং সামথিং আদার দেন ড্রাইভিং, ড্রাইভিং ছাড়া অন্য কিছু করতে পারে। পিপল হু ফাইন্ড ড্রাইভিং ফিজিক্যালি ডিফিকাল্ট কুড ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি। দেখেন এখানে এই সব জায়গায় কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আপনাকে আয়ত্তে আনতেই হবে, সেটা স্পিকিং হোক, সেটা আপনার হচ্ছে রিডিং হোক, রাইটিং হোক, আর হচ্ছে লিসনিং হোক, খুবই একটা কমন জিনিস কমপ্লেক্স সেন্টেন্স। পিপল কুড ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি, কোন ধরনের পিপল? পিপল কুড ড্রাইভিং ফিজিক্যালি ডিফিকাল্ট, পিপল হু ফাইন্ড ড্রাইভিং ফিজিক্যালি ডিফিকাল্ট, যে ধরনের লোক যারা ড্রাইভিং করতে ফিজিক্যালি তাদের হচ্ছে প্রবলেম হয়, তারা কি করতে পারে? কুড ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি, তারা স্বাধীনভাবে গাড়ি চালাতে পারে। সো কোন ধরনের পিপল? যারা এই ফিজিক্যালি যাদের গাড়ি চালাতে যাদের প্রবলেম হয়। গেল। সো এ রিডাকশন ইন দ্য নাম্বার অফ কার্স উড মিন এ রিডাকশন ইন পলিউশন। তো দেখেন এটা কিন্তু খুব চমৎকার একটা সেন্টেন্স, যে গাড়ির সংখ্যা কমায় দিলেই পলিউশনের সংখ্যাও কমবে। তো এই ধরনের ওয়ার্ডগুলো ভুল করতে সুবিধা হয়, আমি এখন বুঝতে পারি যে কোন ধরনের কথাগুলো এক্সট্রা হিসাবে বলছে আর কোন ধরনের কথাগুলো প্যাসেজে থাকতে পারে। বাট এইটা হচ্ছে আপনারে ওই যে মানে কাগজে কলমে বুঝায় দেওয়ার মতো বিষয় না। এটা ওই যে সিক্স সেন্স বলে মেয়েদের, যে হচ্ছে ওই তারা অনেক কিছু, একটা ছেলে যদি একটা মেয়েকে বাজে ইঙ্গিত করে, বাজে ভাষা ইউজ করার ট্রাই করে বা ইউজ করার ট্রাই করে, তার সিক্স সেন্স বলে দেয় সে কেমন।
সে এটা আসলে বুঝাইয়া দেওয়ার মতো না। তো এখানেও তাই যে আপনি পড়তে পড়তে প্র্যাকটিস করতে 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 একসময় এমন হবে যে ও এই কথাটা বলছেই এক্সট্রা হিসাবে, এই কথাটা বলছেই হচ্ছে আপনার হচ্ছে ওটাকে কি বলে যে মানে আনসার হবে না, এটা আমাদের যেন ভুল করতে সহজ হয়, এই জন্য কথাটা বলছে। তো তাহলে চলুন এখন আমরা কাগজে কলমে মিলায় দেখি যে বেনিফিটস এর কথাটা কই বলা আছে, আর কখনোই এর বাইরে যাবে না। কার কস্ট সেভিংস এর কথা কই আছে, পার্কিং স্পেসের কথা আছে কিনা, ট্রাভেলার্স ড্রাইভিং করার চেয়ে অন্য কিছু করে, তারপরে হচ্ছে ড্রাইভিং ফিজিক্যালি ডিফিকাল্ট, তারা স্বাধীনভাবে গাড়ি চালাতে পারে, আর গাড়ির সংখ্যা কমানো মানে পলিউশন কমানো। তো এই কথাগুলো কোথাও আছে কিনা, আর তার চেয়ে বড় কথা হচ্ছে বেনিফিট, মূল কথা হচ্ছে বেনিফিট। তাহলে চ্যালেঞ্জেস এখানে তো আমরা জীবনেও পড়বো না, হার্ডলস টু ওভারকাম সমস্যার সমাধান এটা আমরা জীবনেও পড়বো না। তারপর হচ্ছে অটোমেশন নিয়ে প্রম্পট আদার চেঞ্জেস ইন ভেহিকল ম্যানুফ্যাকচার ইফ ইউ মুভ টু মডেল অর কনভেন্স টেন্ডিং নট টু ওন এ সিঙ্গল বাট টু পার্সেস এক্সপিরিয়েন্স অফ, এখানেও ডিরেক্ট কোনো বেনিফিটস এর কথা বলা নাই। তারপর দ্য ম্যানুফ্যাকচার ইন সিঙ্গাপুর ফাইন্ডিং দ্য ফিউয়ার উড বি রিকোয়ার্ড, সো বেনিফিটস এর কথা বলা নাই। এই যে বিয়ন্ড দিস ডিরেক্ট বেনিফিটস, সো বিয়ন্ড দিস ডিরেক্ট বেনিফিটস, এই ধরনের ডিরেক্ট বেনিফিট ছাড়াও, তো এই ধরনের ডিরেক্ট বেনিফিট ছাড়াও আরো বেনিফিট আছে, তাহলে ডিরেক্ট বেনিফিটসটা কোনটা, বুঝছেন না ভাই? বিয়ন্ড দিস ডিরেক্ট বেনিফিটস, তো এই ধরনের সরাসরি বেনিফিট ছাড়াও, সরাসরি বেনিফিট ছাড়া তো দূরের কথা, তাহলে ডিরেক্ট বেনিফিটটা কোনটা, ডিরেক্ট বেনিফিটটা কোনটা? তো এখানে দেখেন বি নাম্বার, দেয়ার আর মেনি রিজনস হোয়াই টেকনোলজি ইজ অ্যাডভান্সিং সো ফাস্ট। তো অনেক কারণ রয়েছে কেন টেকনোলজি এত দ্রুত আগাচ্ছে। ওয়ান ফ্রিকুয়েন্টলি সাইটেড মোটিভ ইজ সেফটি, নিরাপত্তাটা অনেক ইম্পর্টেন্ট। ইনডিড রিসার্চ এট দ্য ইউকেস ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি হ্যাজ ডেমনস্ট্রেটেড দ্যাট মোর দ্যান 90% অফ রোড কলিশন, হচ্ছে 90% কলিশন হয় ইনভলভ হিউম্যান ইরর, মানুষ ইরর থাকার কারণে অ্যাজ এ কন্ট্রিবিউটরি ফ্যাক্টর। সো এই নিয়ামকের কারণে, এটার কারণে, অ্যান্ড ইট ইজ দ্য প্রাইমারি কজ ইন দ্য ভাস্ট মেজরিটি, এবং এটাই প্রধান কারণ। অটোমেশন মে হেল্প টু রিডিউস দ্য ইনসিডেন্স অফ দিস, অটোমেশনের কারণে এই ধরনের ইনসিডেন্স কমবে। আচ্ছা, অ্যানাদার এইম ইজ টু ফ্রি দ্য টাইম পিপল, ফ্রি দ্য টাইম পিপল স্পেন্ড ড্রাইভিং ফর আদার পারপাসেস। আর একটা উদ্দেশ্য হচ্ছে, ভাই এই লেখা কি দেখা যাচ্ছে, লেখাটা একটু ছোট হয়ে গেছে। অ্যানাদার এইম আর একটা উদ্দেশ্য ইজ টু ফ্রি দ্য টাইম টাইম পিপল স্পেন্ড ড্রাইভিং ফর আদার পারপাসেস। সো জনগণ অন্য কাজে সময়টাকে ব্যয় করতে পারে। কানাডাতে হচ্ছে যারা গাড়ি চালায় দেখবেন শত শত গাড়ি, একটা 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 গাড়ি একটা মানুষ, মানে অলমোস্ট, যেমন ধরেন আম, আমার খালুর বাসায়, খালার বাসায় 4 জন মানুষ, 2টা গাড়ি। এই বাসায় আমি যেখানে ভাড়া থাকি, তো এখানে হচ্ছে যে 4টা মানুষ 2টা গাড়ি, মানে প্রত্যেক 2 কান পিছু মানে কান মানে মানুষের মাথা পিছু, মাথা পিছু ধরেন 2 মাথায় 1 গাড়ি, অথবা চার চার কান 2 গাড়ি এরকম আর কি। 4 কানে এক এক গাড়ি, হ্যাঁ। তাহলে দেখেন এখানে হচ্ছে একটা গাড়ির পিছনে একজনই সময় নষ্ট করে। আর সেখানে যদি অটোমেটেড হয় তাহলে মানুষকে আর এইভাবে গাড়ির পিছনে সময় দিতে হচ্ছে না, মানুষ অন্য কাজে সময়টা ব্যয় করতে পারে, স্পেন্ড ড্রাইভিং ফর আদার পারপাসেস। সো এই সময়টা টাইম পিপল স্পেন্ড, সো এটাকে ফ্রি দা টাইম, সময়টাকে হচ্ছে মুক্ত করে দেওয়া অন্য কাজের জন্য, অন্য কাজের জন্য। ইফ দ্য ভেহিকল ক্যান ডু সাম অর অল অফ দ্য ড্রাইভিং, এর মানে হচ্ছে অটোমেটেড। ইট মে বি পসিবল টু বি প্রোডাক্টিভ টু সোশিয়ালাইজিস অর সিম্পলি টু রিল্যাক্স while automation systems as for self control of the vehicle, যেহেতু গাড়ির নিজস্ব কন্ট্রোল ক্ষমতা আছে, এই জন্য মানুষ অন্য কাজে এই সময়টাকে ব্যয় করতে পারে। দেখেন এই যে আমি যেটাকে ফান করে বলি রিডিং এ, যে চোর যখন চুরি করে কিছু না কিছু আলামত রেখে যায়, আর রিডিং এর ক্ষেত্রেও যারা প্রশ্ন করে প্রচুর আলামত রাখে। যেমন এখানে ধরেন ডিরেক্ট এখানে বলেই দিছে, এখানে এই প্রথম কথাটাই বলে দিচ্ছে যে সময়টা অন্য পারপাসে, অন্য কারণে সময়টা ব্যয় করতে পারে, প্রথম পারপাসে এটা বলে দিছে। আর পরবর্তীতে এসে বলছে ইফ দ্য ভেহিকল ক্যান ডু সাম অর অল অফ দ্য ড্রাইভিং,
যদি একটা গাড়ি নিজেই সব কন্ট্রোল করে অথবা কিছু কন্ট্রোল করে, ইট মে বি পসিবল, এইটা সম্ভব টু বি প্রোডাক্টিভ, মানে আপনার হচ্ছে উৎপাদনশীল অন্য অন্য কাজ, এখানে প্রোডাক্টিভ মানে ফলপ্রসূ। হ্যাঁ, ফলপ্রসূ বা ভালো কোনো কাজ। ভাইরে ভাই, আমরা তো যে পরিমাণ সময় নষ্ট করি, আমরা বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ, আল্লাহ মাফ করুক, সেখানে হচ্ছে এই যে এই সমস্ত দেশে আমি আশ্চর্য হয়ে যাই যখন ধরেন ট্রেনে যাই, বাসে যাই অথবা রাস্তাঘাটে, এত চিপাচিপি বা হচ্ছে এত কষ্ট করে দৌড়ে এসে ট্রেনে উঠতেছে নামতেছে, ওর মধ্যে ওর হাতে আবার বই পড়তেছে। সো আমরা উপমহাদেশ থেকে যারা আসি, আমাদের সাবকন্টিনেন্ট থেকে, আহ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, আম, তারপরে হচ্ছে শ্রীলঙ্কান, আমরাই এই ফোন নিয়ে সারাদিন পড়ে থাকি, সারাদিন ফেসবুক, ইউটিউব, এটাই, এর ছাড়া আর কোনো কথা নাই। আর ওরা হচ্ছে ধরেন বই, ইভেন জ্যামাইকান পিপল, আই মিন, এই যে আপনার আমেরিকার পাশে ওর আরেকটা দ্বীপ, ওই মানুষগুলাও সুন্দর মতো করে বই পড়ে, হোয়াট এভার। সো এটা চোখের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, জ্ঞানের জন্য ভালো। সো এখানে সেটাই বলছে যে অন্য অন্য কাজে তারা সময় দিতে পারে, ইট মে বি পসিবল টু বি প্রোডাক্টিভ, টু সোশ্যালাইজ অর সিম্পলি টু রিল্যাক্স। সো তারা অন্য অন্য কাজ করতে পারে, যদি গাড়ি সবকিছুই করে অথবা কিছু কাজ করে, তাহলে ইট মে বি পসিবল টু বি প্রোডাক্টিভ, টু সোশ্যালাইজ অর সিম্পলি টু রিল্যাক্স। আর এটা এই কথার সপক্ষের দলিল হিসাবে আরো কথা আসছে যে পিপল স্পেন্ড ড্রাইভিং ফর আদার পারপাসেস। কই জানি পড়ছিলাম আমরা যে হচ্ছে ড্রাইভিং করা ছাড়াও অন্য কাজ করতে পারে। তো এই হচ্ছে আপনার ড্রাইভিং করা ছাড়া অন্য কাজ করা, আদার পারপাস, মূল কথা স্পেন্ড ড্রাইভিং আদার পারপাস। আর এই যে বি প্রোডাক্টিভ, আমি ছোট করে দিচ্ছি, বি প্রোডাক্টিভ, সোশ্যাল অর সিম্পলি টু রিল্যাক্স, পিপল স্পেন্ড ড্রাইভিং ফর আদার পারপাস, অন্য কাজ এখানে করতে পারে। তো এই কথাগুলোর মানে হচ্ছে ডুইং সামথিং আদার দ্যান ড্রাইভিং। এটা আমরা হচ্ছে ওই যে বাসে যখন বসে থাকি তখনও করতে পারি, কিন্তু এখানে ড্রাইভার হিসাবে কথাটা বলছে, ডুইং সামথিং আদার দ্যান ড্রাইভিং, সেটা আমরা হুবহু মিল পেলাম। আচ্ছা, তাহলে এটা কত নাম্বার? এটা হচ্ছে ধরেন আপনার একটা আনসার হলো। আর আরেকটা হচ্ছে ইফ দ্য ভেহিকল ক্যান ডু দ্য ড্রাইভিং, যদি যানবাহন নিজেই ড্রাইভিং করতে পারে, দোজ হু আর চ্যালেঞ্জড বাই এক্সিস্টিং মোবিলিটি মডেলস সাচ এস older or disabled travelers, people may be enjoy significantly greater travel autonomy। যদি একটা মানুষ নিজের মতো করে চলতে না পারে, চ্যালেঞ্জড হয়, তার চলতে ফিরতে সমস্যা হয়, যারা ডিসেবলড ওল্ডার পিপল অথবা ডিসেবলড ট্রাভেলার্স, তারাও হচ্ছে গ্রেটার ট্রাভেল, তারাও নিজস্বভাবে শান্তি মতো হচ্ছে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এনজয় সিগনিফিকেন্ট গ্রেটার ট্রাভেল অটোনমি, তো তারা মানে শান্তি মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। ওকে। তো এখানে দেখেন কই যেন আমরা পড়ছিলাম যে হু ফাইন্ড ড্রাইভিং ফিজিক্যালি ডিফিকাল্ট, যাদের ফিজিক্যালি চলাফেরা, এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা যাদের জন্য কষ্ট হয়, তারাও কুড ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি, তারাও ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে চলতে পারে। সো এখানে দেখেন ডিফিকাল্ট ফিজিক্যালি ডিফিকাল্ট মানে হচ্ছে এই যে আমাদের ওল্ডার অর ডিসেবল ট্রাভেলার্স। দেখেন এই যে এই ধরনের অর্ডগুলো দেখলে মনে হয় আচ্ছা ঠিকই তো, আবির তো উল্টাপাল্টা কিছু কয় নাই, ঠিকই কইছে যে ফিজিক্যালি ডিফিকাল্ট মানে ওল্ডার আর ডিসেবল ট্রাভেলার্স। কিন্তু পরীক্ষার হলে আমাদের শুরুতে এটা মাথায় আসে না। আহ পরীক্ষার হলে শুরুতে মাথায় আসে না, এটাই স্বাভাবিক। প্র্যাকটিস করতে করতে, বাংলা মিনিং ধরতে ধরতে, আর আমরা যে বাংলা অনুবাদের পিডিএফ দিয়েছি এগুলাতে সময় দিলে আস্তে আস্তে অবশ্যই ইমপ্রুভ হবে। আর যারা আরো চিন্তা করতেছেন ভাই আমি দুর্বল, গরিব, অসহায়, তিন বেলা ভাত খাই, কিছুই পারি না, তারা চিন্তা করেন আপনি টার্গেটটা কত। আপনি টার্গেট 6, আপনার টার্গেট 6.5, আপনার টার্গেট 7, তাহলে তো আপনার 100% সব লাগতেছে না। কাজে 2, 4, 5টা, 10টা, 15টা, 17টা ভুল গেলেও আপনার রিডিং এ 6 থাকতেছে। যাদের টার্গেট 6.5 তারা যদি লিসনিং এ 6.5 টার্গেট করেন, আর স্পিকিং এ 6.5 টার্গেট করেন, আর রাইটিং এ 6, রিডিং এ 6, বাস হয়ে গেল 6.5 ইনশাল্লাহ। আর যাদের 10-7 দরকার, তারা স্পিকিং এ মাস্ট 6 থাকতেই হবে ইনশাল্লাহ। স্পিকিংটা কম্পারেটিভলি অনেক সহজ। এবং এই যে আমরা যে আপনাদেরকে অলরেডি
যারা আমাদের ফুল কোর্সের স্টুডেন্ট, যাদেরকে স্পিকিং এর শিটগুলো দিয়েছি, শিটগুলো যদি ভালো মতো পড়েন, মাক্কারের বই থেকে একটু রিডিং পড়ে নিজে নিজে আইডিয়া নেন, খুব বেশি কঠিন না। লিসনিংও কঠিন না। আর লিসনিং স্পিকিং এ পাবেন 7 ইনশাল্লাহ, টার্গেট করবেন। আর রাইটিং আর রিডিং এ টার্গেট করবেন 6.5। সো দুইটা 6.5, দুইটা 7, অ্যাভারেজে হয় 6.75, আপনি পাবেন 7 ইনশাল্লাহ। সো ফিজিক্যালি ডিফিকাল্ট মানে হচ্ছে ওল্ডার অর ট্রাভেল ডিসেবল ট্রাভেলার্স। তো আর এখানে হচ্ছে গ্রেটার ট্রাভেল অটোনমি মানে হচ্ছে এই যে ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি। গ্রেটার ট্রাভেল অটোনমি মানে হচ্ছে ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি। ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি। ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি, ওকে, হয়ে গেল গরমা গরম আনসার। তো এখন দেখেন আনসার আমরা কোনটা পেলাম, সি আর ডি। আনসার হচ্ছে কোনটা পেলাম, এই যে সি আর ডি। সি আর ডি যদি আনসার হয়, এখন আনসার লেখার সিস্টেমটা কি হবে? আনসার লেখার সিস্টেমটা হবে এরকম, যেরকম দেখাচ্ছি মোটামুটি ঠিক সেরকম। ওকে, এই যে কোনায় কোনায়, এই যে ধরেন আহ 25 আর 26-এর আনসার হচ্ছে এ আর ই। আপনি যদি দেন 25-এ এ, 26-এ ই, আনসার কারেক্ট। আপনি যদি দেন 25-এ ই, 26-এ এ, তাও আনসার কারেক্ট। আপনি যদি এ আর ই তো আনসার, এ আর ই এর যে কোনো একটা থাকলেও একটা আনসার কারেক্ট হবে। এখন এ আর ই এর জায়গায় ডি আর ই দিছেন, তো একটা কারেক্ট আর একটা ভুল। বুঝতে পারছেন ভাই? তো যে কোনো একটা থাকলে একটা রাইট হবে। যেটা আনসার ঠিক করছেন সেটাই সেটাই কারেক্ট হবে, বাকিগুলো ভুল হবে। এই এখন যদি ডি আছে, একটা একটা ই দিছেন, তো একটা কারেক্ট একটা ভুল। আর একটাতে দিছেন ই আর ডি, তাহলে হচ্ছে একটা কারেক্ট একটা ভুল। ডি আর ই, ডি আর ই এর জায়গায় ধরেন ই আছে, তো একটা কারেক্ট। আর 26-এ দিছেন ধরেন আপনি হচ্ছে সি দিছেন, তাহলে ওই যে ই নাম্বার হওয়ার কারণে একটা কারেক্ট হবে। এখানে সিকোয়েন্স মেনটেন করতে হবে না যে 25 26। 25 26 ওরা এক জোড়া, এক জোড়ায় যে কোনো একজন থাকলে একটা কারেক্ট। আর আর এখানে এখানে সিরিয়ালি দিতে হবে না, যে আগে সি তারপরে ই অথবা আগে এ তারপরে, এটা নট নেসেসারি। ওকে, এটা আপনি এ আর ই থাকলেই হবে। বুঝছি ভাই, আনসার লেখা নিয়ে টেনশন হচ্ছিল। ভাইয়া একটা প্রবলেম আছে আমার, যদি 23 আর 24 আনসার সি আর ডি হয়, আমি যদি 23-এ বি আর 24-এ সি আনসার করি, তাহলে কি আমি পাবো নাকি না দুইটাই ভুল হবে? সাদিয়া সালাম বলেন কি হবে আপনার এখন আপনি আনসার করেন। আপনি বলার আগে আমি এটা বুঝছি। সাদিয়া সালাম বলেন এখন কি হবে আপনার, সি আর ডি আনসার, যদি 23 আর 24-এর যদি আনসার সি আর ডি হয়, আপনি দিচ্ছেন বি আর সি, তাহলে কি হবে? বলেন কয়টা কারেক্ট হবে বলেন। এ নাম্বারে একটা পাবো, এক্স্যাক্টলি কারেক্ট। রিডিং ভোকাবুলারি পিডিএফটা দিয়েন, দেন যেন। জি ভাইয়া, এটা আপনারা যারা হচ্ছেন রিডিং ভোকাবুলারি পিডিএফ বা যে কোনো ম্যাটেরিয়ালসের জন্য আমাদের অফিস হোয়াটসঅ্যাপে নক দিবেন, এই যে 09561654332। আর যদি এরকম হয় যে আপনি কোনো একটা নির্দিষ্ট বইয়ের, ক্যামব্রিজের যে কোনো বই আপনি বলতে বুঝতেছেন না, তাহলে আমাদের টেক কেয়ার ডিপার্টমেন্টে নক দিবেন, এটা বোঝার জন্য নাম্বার 1। তারপরে যদি না বুঝতে পারেন ভালো মতো, so আমাকে জানাবেন যে ভাই অমুক নাম্বার ক্যামব্রিজ বইয়ের অমুক টেস্টের অমুক প্যাসেজ আমি বুঝতেছি না। সো এবং কতটুকু বুঝছেন সেটাও বলে ভয়েস দিবেন, তাহলে আমি হচ্ছে আপনাদেরকে ইনশাল্লাহ ট্রাই করব বোঝানোর জন্য। প্রথমে কি করবেন, যে আমাদের যে ক্যামব্রিজের যে বাংলা এক্সপ্লানেশন সলিউশন আছে, প্রথমে নিজে নিজে এক্সাম দিবেন, তারপর আনসার দেখবেন, তারপর নিজে নিজে আনসার কারেক্ট করার ট্রাই করবেন। তাও যদি না বোঝেন, আমাদের ক্যামব্রিজ 13 টু ক্যামব্রিজ 19 এর বাংলা এক্সপ্লানেশন সলিউশন দেখবেন।
বাংলা এক্সপ্লানেশন সলিউশন। তাও যদি না বুঝতে পারেন, আমাদের হচ্ছে ওই অফিসে যে ফিডব্যাক ডিপার্টমেন্ট আছে, ও টেক কেয়ার ডিপার্টমেন্ট, সেখান থেকে হেল্প নেবেন। তাও যদি না বুঝতে পারেন আমাকে বলবেন ইনশাল্লাহ। বাট বুঝতে আপনাকে হবে, বুঝতে আপনাকে হবে। ওকে। ক্যামব্রিজ 13-19 বা বাংলা এক্সপ্লানেশন সলিউশন দেখবেন। এটা হচ্ছে আহ, যে আগে হচ্ছে নিজে নিজে এক্সাম দিবেন, না পড়বে না পারবেন এখান থেকে হেল্প নেবেন। আর পড়ার পরে খুব ভালো মতো রিসার্চ করবেন, একটা আনসার কেন হলো আর একটা কেন আনসার কেন হলো না, তারপর পুরো মিনিংটা কি, ভোকাবুলারির মিনিং গুলো কি। তারপরে হচ্ছে ভোকাবুলারি যে যে একজন চাচ্ছেন তিনি অফিস হোয়াটসঅ্যাপে নক দেন, ইনশাল্লাহ দিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের অফিস হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, অফিস হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানে নক দেন, ইনশাল্লাহ দিয়ে দিবে যে কোনো ম্যাটেরিয়ালস। আপনি ধরেন আহ, মানে ক্লাস ক্লাস করছেন, 1 মাস পরে আপনার মোবাইল হারায় গেছে, অথবা আপনি নিজেই হারায় গেছেন, অথবা হচ্ছে আপনার যে কোনো প্রবলেম হয়, আল্লাহ মাফ করুক, কারো কোনো প্রবলেম না হোক। সো ইন কেস যদি হয়, সো আমাদের হচ্ছে অফিস হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন যে ভাই আমি ক্লাস করছিলাম, ক্লাস ম্যাটেরিয়াল হারায় ফেলছি, আমাকে দেন। আমরা ইনশাল্লাহ দিয়ে দিব আপনাকে। আর রিডিং এর এই যে রিডিং এর যে 9টা ক্লাস হলো আজকে দিয়ে, সো 9টা ক্লাস, 10টা ক্লাস পরশু দিন হয়ে গেলে ইনশাল্লাহ আমি 10টা ক্লাসের একসাথে করে গুগল ড্রাইভ লিংক আর পিডিএফ আমরা দিয়ে দিব। আপনারা ইনশাল্লাহ একটু সময় নিয়ে বুঝে বুঝে পড়বেন। সময় নিয়ে বুঝে বুঝে পড়লে আল্লাহ চাহে তো অবশ্যই ইমপ্রুভ হবে। ঠিক আছে। রিডিং এর রেজাউল করিম ভাই, রিডিং এর আনসার লেখার সময় ফার্স্ট লেটার কি ক্যাপিটাল দিতে হবে নাকি স্মল লেটার দিতে হবে? রেজাউল করিম ভাই, রিডিং এর আনসারটা যে লিখবেন, রিডিং এর যে আনসারটা লিখবেন কোনো টেনশন নেবেন না। রিডিং এর আনসার তো দেখে দেখে লিখবেন, তাই না ভাই? প্যাসেজ থেকেই তো উঠাবেন। সো প্যাসেজে যেরকম শব্দে আছে ওই শব্দটাই উঠাবেন, বাস। তাহলে আর কোনো টেনশন নাই। আর যদি আরো টেনশন ফ্রি থাকতে চান, সো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল লিখবেন। আরো টেনশন ফ্রি থাকতে চান, 100% সব ক্যাপিটাল লিখবেন, কোনো ওয়ার্ডই স্মল লিখবেন না। তাহলে আর কোনো ধরনের স্মল ক্যাপিটাল নিয়ে কোনো গ্যাঞ্জাম নাই। রেজাউল করিম ভাই, টেক কেয়ার ডিপার্টমেন্ট নাম্বারটা হোয়াটসঅ্যাপে পাই না ভাই। জি ভাই, রেজাউল করিম ভাই। আহ, জারা ফাতিমা, আই নিড 13-19 বাংলাদেশ সলিউশন, হাউ ক্যান আই হ্যাভ, থ্যাঙ্কস ফারুক। এই যে ভাইয়া, ম্যাডাম, জারা ফাতিমা, আমাদের এই যে অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম না, এখানে আপনি নক দেন, ইনশাল্লাহ দিয়ে দিবে। আর এগুলা গ্রুপে দেয়া আছে, তাও যদি না পান কোনো সুবিধা নাই, আপনি হচ্ছে এখানে নক দিবেন। লিসনিং কিভাবে আনসার, লিসনিং এর সব ক্যাপিটাল লেটার দিবেন। লিসনিং রিডিং তো সেম, লিসনিং এ তো আর দেখা যায় না, বাট সব ক্যাপিটাল লেটার দিবেন, তাহলে কোনো টেনশন নেই। কারণ অনেক হচ্ছে নাম থাকে প্রপার নাউনে, সো প্রপার নাউনে অনেকের কনফিউশন থাকে যে এটা কি আমরা স্মল লেটার দিব না ক্যাপিটাল দিব। সো ইটস বেটার টু রাইট ইন ক্যাপিটাল লেটার, সো দেন নো টেনশন। সূচনা দাস, জি একই, বাট লিসনিং এ তো আর দেখা যাচ্ছে না, এখানে তো দেখা যাচ্ছে। ওকে। দেখেন কত সুন্দর সিনোনিম হয়। দেখেন ড্রাইভারলেস কার্সের কতগুলা সিনোনিম, ইফ দ্য ড্রাইভার ক্যান ডু সাম অর অল অফ দ্য ড্রাইভিং মানে ড্রাইভারলেস কার্স, হোয়াইল অটোমেশন সিস্টেমস মানে ড্রাইভারলেস কার্স, সেলফ ড্রাইভিং মানে ড্রাইভারলেস কার্স, ইফ দ্য ভেহিকল ক্যান ডু দ্য সেম মানে সবগুলোর মানে হচ্ছে ড্রাইভারলেস কার্স, ইফ দ্য ভেহিকল ডু সাম অর অল অফ দ্য ড্রাইভিং মানে ড্রাইভার মানে। দেখেন একই শব্দের কতগুলো সিনোনিম। আর অটোমেটেড ভেহিকলস মানে তো অটোমেশন বা অটোমেটেড মানেও তো হচ্ছে ড্রাইভারলেস। ইন্টারেস্টিং না? দেখেন একটু এইভাবে একটু মানে এগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, এভাবে রিসার্চ করে পড়তে না অনেক ভালো লাগে। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস হবে সোমবার, পরশুদিন। সবাই যথাসময়ে জয়েন করবেন, আর আমরা হচ্ছে এভাবে প্র্যাকটিস করব।
আমি ক্লাস লেকচারটা এখনই দিয়ে দিচ্ছি, আর ক্লাস রেকর্ড তো প্রসেস করে দিতে হবে ইনশাল্লাহ। তো আপনারা লিভ নিতে পারেন ইনশাল্লাহ। কোনো প্রবলেম হয় আমাদেরকে পরবর্তীতে জানায়েন। আর আমাদের নামে যদি কোনো সাজেশন থাকে তাহলেও জানায়েন। সো ভাই, আপনারা এই জিনিসটা এইভাবে করলে আমার মনে হয় যে আপনাদের আরো ভালো হবে। সো এরকম যদি কারো কোনো সাজেশন থাকে, সো ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ওকে। যদি কোনো সাজেশন থাকে ডিরেক্ট আমার নাম্বারে আপনারা বলেন যে ভাই এই সাজেশন আপনাদের জন্য বেটার হয়। যে অথবা আপনাদের মধ্যে অনেকেই আছেন যে অন্য 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 জায়গায়ও ক্লাস করছেন, সো বলবেন যে ভাই অমুক জায়গায় তো অমুকটা ভালো পাইছি, তা আপনাদের এখানে তো এটা পাচ্ছি না, সো আপনারাও এটা আনতে পারেন। সো আমরা এটা চিন্তা করে দেখব। তো যদি এরকম কেউ থাকেন, সো আমরা অনেক খুশি হব। লিসনিং, স্পিকিং কেমনে প্রিপারেশন নিব, এটা তো একটা হিউজ একটা ব্যাপার। লিসনিং এর পার্ট 1 পার্ট 4 আগে পড়বেন, স্পিকিংটা আমাদের পিডিএফ দেখে পড়বেন, পড়ে শীট আগে কমপ্লিট করবেন, এরপর আস্তে আস্তে আননোন কোশ্চেনের দিকে যাবেন। ভাই, রিডিং এর প্যারাফ্রেজের জন্য অফিস হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলাম, ওখান থেকে বলছে যে এখনো ক্যামব্রিজ 11 থেকে সবগুলো প্যারাফ্রেজ কমপ্লিট হয়নি। জি ঠিক আছে, কৌশিক আলম, তো যতগুলা হয়েছে ততগুলাই দেখেন। আচ্ছা ভাই, একটু যদি আবার বলতেন কিভাবে 7 পাওয়া পসিবল। 30-40টার মধ্যে যদি 30টা কারেক্ট হয় তাহলে 7 পাবেন। আর প্যাসেজ 1 প্যাসেজ 2, আমি যেভাবে বলছি যে আগে ফিলিং দ্য ব্লাঙ্কস, আগে ট্রু ফলস নট গিভেন, বুঝে বুঝে অর্থ সহ পড়লে ইনশাল্লাহ পাবেন। জি, ক্লাস শেষ। নেক্সট ক্লাস পরশু দিন। স্মল লেটারে দিলে হবে। সূচনা দাস, লিস্টিং আনসার, জি সেম। লিস্টিং এ পার্ট 1 পার্ট 2 কি? বইটা দেখেন, আপনি মনে হয় এখনো ক্যামব্রিজের বইটা দেখেন নাই। ক্যামব্রিজের বইটা দেখেন। জি জি, ক্লাস না, আমাদের রিডিং ক্লাসটাই শুধু বাংলাদেশ সময় 7:30টায় হয়। ফুল কোর্স হবে ইনশাল্লাহ রাত 9টা থেকে। ফুল কোর্স রাত 9টা থেকে ইনশাল্লাহ, 7 অক্টোবর থেকে ফুল কোর্স শুরু হবে রাত 9টা। ঠিক আছে, তাহলে আপনারা লিভ নিতে পারেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, নিয়মিত পড়াশোনা করুন। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই সমাপ্তি। লিস্টিং এর পার্ট 1 পার্ট 2 কি? ভাই, লিস্টিং এর টোটাল 4টা পার্ট থাকে। সো পার্ট 1 পার্ট 2-তে ফিলিং দ্য ব্লাঙ্কস থাকে পার্ট 1-এ, আর পার্ট 2-তে থাকে ম্যাপ থাকে, তারপর এমসিকিউ থাকে। আপনি একটু ক্যামব্রিজের বইটা দেখেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই সমাপ্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।